স্বাগত জানাচ্ছি আর টিভির সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ইরামণি মণ্ডল। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার শপথ গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ইতিহাসে সূচিত হল নতুন এক অধ্যায়। বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আড়ম্বর ও ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, তিন বাহিনীর প্রধান, সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক এবং ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার ও বিদেশি কূটনীতিকরাও এ সময় অনুষ্ঠানে উপস্থিত থেকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন। মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হলেন আরও ৬ সদস্য। শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর নতুন সদস্যদের শপথ পড়ান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন সদস্যদের মধ্যে ডক্টর আব্দুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, এম রশিদুজ্জামান মিল্লাত ও সাচিং ট্রু জেরি মন্ত্রী হিসেবে শপথ নেন। এছাড়া হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। শপথ অনুষ্ঠানে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে শপথ নেন। চট্টগ্রাম ও ময়মনসিংহে তীব্র গ্যাস সংকটে বন্ধ হওয়ার পথে শিল্প কারখানার উৎপাদন। চট্টগ্রামে গ্যাস সংকট কাটার যে আশা তৈরি হয়েছিল তা আবার অনিশ্চয়তায় পড়েছে। এলএনজি কার্গো নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় সংকট দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া নগরের সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ হচ্ছে গাড়ির সারি। অনেক এলাকায় বাসাবাড়িতে দিনের বেশিরভাগ সময় চুলা জ্বলছে না। এদিকে নারায়ণগঞ্জ, টঙ্গী ও আশুলিয়া অঞ্চলেও তীব্র গ্যাস সংকটের কারণে শত শত কারখানার উৎপাদন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। অন্যদিকে নেত্রকোনায় ঘন ঘন লোডশেডিং এর কারণে ব্যাহত হচ্ছে কৃষকদের সেচ কার্যক্রম। বিদ্যুৎ বিভ্রাটে সবজি ও ফসলের উৎপাদন নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা। অনেক সিরিয়াল সব পাম্পে, আর এই যে আপনার এদিকে কোনো পাম্পে গ্যাসই নেই ভাই। খুব সমস্যা আছে গ্যাসের জন্য। গ্যাসের সমস্যা সমাধান তার দ্রুত করা দরকার। দেশের অর্থনীতির জন্য খুবই ক্ষতিকর হচ্ছে। এরকম করে গ্যাস আমরা তো কখনোই পাইনি। এইবার যেই সংকট শুরু হয়েছে এরকম আমাদের ২০ বছর লাইফে আমি এরকম পাইনি। আর ২ দশকের নানা সাফল্য আর বিতর্কের পর বিলুপ্ত করা হয়েছে র্যাব। এর পরিবর্তে পুলিশের অধীনে গঠন করা হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি। নতুন আইনে অপারেশনাল ক্ষমতার পাশাপাশি রাখা হয়েছে জবাবদিহিতা ও অভিযোগ প্রতিকারের বিধান। তবে বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তদন্তে যদি কর্মরত সদস্যরাই দায়িত্ব পায় তাহলে কতটা নিরপেক্ষ হবে এ নিয়ে উঠছে বিশেষজ্ঞদের প্রশ্ন। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকের প্রতিবেদনে। দেশের অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০০৪ সালের মার্চে গঠিত হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠন করা হয় এই এলিট ফোর্স। ২ দশকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে র্যাবের রয়েছে নানা সাফল্য। তবে সফলতার পাশাপাশি বাহিনীটির বিরুদ্ধে উঠেছে গুম ও মানবাধিকার লঙ্ঘন সহ নানা গুরুতর অভিযোগ। ২৪-এর অভ্যুত্থানে বাহিনীটির ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ। হেলিকপ্টার থেকে গুলি করার ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমেও উঠে এসেছে। এছাড়া গুম কমিশনের প্রতিবেদনে র্যাব বিলুপ্তির সুপারিশ করা হয়। সকল ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি বা যে মানবতা বিরোধী অপরাধের সাথে তারা সাংঘাতিকভাবে জড়িয়ে পড়েছিল। অবশেষে র্যাব বিলুপ্ত করে গঠন করা হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি। সোমবার মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে এসআরবি আইন ২০২৬। র্যাবের নাম ও কাঠামো বদলালেও অপারেশনাল ক্ষমতার বড় অংশই বহাল থাকছে। বরং তদন্তের ক্ষেত্রে নতুন আইনে ক্ষমতা আরও স্পষ্ট করা হয়েছে। এছাড়া জবাবদিহিতা নিশ্চিত করতে রাখা হয়েছে বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি। কমপ্লেন্ট রিড্রেস কমিটি নামে একটি ক্লজ রাখা হয়েছে। যখনই কোনো অভিযোগ আসবে এই অভিযোগটাকে তারা আমলে নেবে, যাচাই বাছাই করবে। একটা প্রাথমিক তদন্তের পরে তাদেরকে যদি শাস্তির জন্য আরও অধিকতর তদন্ত করার দরকার, দ্রুত সময়ের মধ্যে এই জিনিসটাকে নিশ্চিত করা যাবে। তবে কর্মরত এসআরবি সদস্যদের নিয়ে গঠিত অভিযোগ প্রতিকার কমিটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মনে করেন র্যাবের সাবেক এই শীর্ষ কর্মকর্তা। র্যাবের বিরুদ্ধে অভিযোগ, র্যাবেরই চাকরিরত একজন সদস্যকে প্রধান করে যে কমিটি, সেই কমিটি এটা অনুসন্ধান করবে। তো এই ব্যাপারটা যদি এটা না হয়, কোনো অবসরপ্রাপ্ত কোনো জাস্টিস কিংবা অবসরপ্রাপ্ত অন্য কোনো আইন বিশেষজ্ঞ যদি কেউ হতেন,
তাহলে হয়তো এই ব্যাপারটা একটু আরো ভালো হতো। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে পেশাদারিত্বের সাথে কাজ করতে পারলে ফিরবে আস্থা, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে তো আসলে যারা সরকারে থাকেন তাদের সদিচ্ছায় অনেক কিছু যেরকম ভালো কাজ হয়, আইন শৃঙ্খলা বাহিনীকে বা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ইউনিটকে যেভাবে তারা নির্দেশ দেন সেইভাবেই কাজগুলো করে। নতুন আইনে নতুন কাঠামো ও ক্ষমতা নিয়ে গঠিত হচ্ছে এসআরবি। এই ক্ষমতার সঙ্গে জবাবদিহিতার ভারসাম্য কতটা নিশ্চিত হবে সেটাই এখন বড় প্রশ্ন। ওয়ালিদ সিদ্দিকী, RTV, ঢাকা। অধিকাংশ নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী থাকায় হিমশিম খাচ্ছে ক্রেতারা। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকায়, 200 টাকার নিচে মিলছে না কোনো মাছ। ডিম বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। তবে কিছুটা স্বস্তি আছে সবজির বাজারে। মিশুক হাওলাদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখীর বাজারে নাবিশ্বাস ক্রেতাদের। মাছ থেকে মুরগি আর গরিবের আমিষের চাহিদা মেটানো ডিম, সবকিছুতেই ঊর্ধ্বগতিতে বিপাকে ক্রেতারা। লোডশেডিং এর কারণে অনেক খামারের মুরগি মারা যাওয়ায় দাম বেড়েছে লেয়ার মুরগির। 180 টাকায় ব্রয়লার আর লেয়ারের দর 360 টাকা। এই মুরগি মারা যাওয়ার কারণে খামার থেকে মুরগির দামটা অনেক বাড়তি, আর আমরা একটু বাড়তি দামে বেচতে হয়, আমাদের লসটা পোষাইতে হইব। মাছ বাজারেও কয়েক প্রকার মাছের দাম কমলেও 200 টাকার নিচে নেই কোনো মাছ। সরকার তো সবকিছুর দাম বাড়ায় দেয়, ইলেকট্রিক বিল বাড়ায় দিচ্ছে। ইলেকট্রিক বিল ছাড়া কি আপনারা থাকেন? সব জিনিসের দাম বেশি, আমাকে মাছের দামও বেশি। গরিবের ইনকামই হলো যে পয়সা, ওই পয়সার কারণে যদি জিনিসপাতির দাম বাড়ায় তো গরিবের তো আর খাইতে পারে না। তেলের দাম না বাড়লেও কিছুটা সরবরাহ কম, আর আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। প্রায় 3 থেকে 4 মাস এই যে বাড়তে আছে, কমার কোনো খবর নাই। যে চাল ছিল 110 টাকা, এখন হয়েছে 220 টাকা, প্রতি কেজিতে 100 টাকা বাড়ছে। তো আমরা মেলওয়ালার জিজ্ঞেস করলে এরা ভাই ধানের দাম বেশি, তা চাউলের দাম বেশি, আমরা কি করব? আমাদের করার কিছু নেই। তবে কিছুটা স্বস্তি আছে কেবল সবজির বাজারে। বৃষ্টি কমায় সরবরাহ ভালো থাকায় কমেছে দাম। এখন তো আপনার বৃষ্টি নেই, খরার কারণে আমরা সবজি আবার হয়ে গেছে, এরকমই থাকবো দাম কম। এক সপ্তাহ আগে ধুন্দুর বেশি 50 টাকা, আজকে বেশি 25 টাকা 30 টাকা। গত সপ্তাহে এই সপ্তাহ অনেকটাই কম। নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজারের কঠোর নজরদারির দাবি ক্রেতাদের। মিশুক হাওলাদার, RTV, ঢাকা। সিএনজি অটোরিকশাতে করে কিশোরীর মরদেহ আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর মরদেহটি ফেলে দ্রুত পালিয়ে যায় লাশ নিয়ে আসা ব্যক্তিরা। টানা 8 দিন মর্গে পড়ে থাকা অজ্ঞাতনামা সেই মরদেহের রহস্য উদ্ঘাটনে বেরিয়ে আসছে নানা তথ্য। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্যাতনের শিকার 15 বছরের গৃহকর্মী মিমের মৃত্যুর ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, নির্যাতনের পর হত্যা করা হয় মিমকে। বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। গত 12 আগস্ট সকাল 11টা ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি সিএনজি অটোরিকশা থেকে দ্রুত এক কিশোরীর মৃতদেহ ট্রলিতে তুলেই চম্পট দেয় অজ্ঞাত ব্যক্তিরা। হাসপাতালের মর্গে দীর্ঘ 8 দিন ধরে পড়ে থাকা সেই অজ্ঞাতনামা লাশের পরিচয় খুঁজতে মাঠে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় শেষমেশ উন্মোচিত হয় এক নির্মমতার গল্প। পুলিশের অনুসন্ধানে বের হয় মৃতদেহটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আসা 15 বছর বয়সী গৃহকর্মী মিমের। তবে এই ঘটনার 8 দিনেও নিজের সন্তানের এমন মর্মান্তিক পরিণতি কিছুই জানতেন না মিমের পরিবার। হাসপাতালের মর্গে মেয়ের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। 1-1.5 মাস আগে মেয়েটা ফোনে আমি ভিডিও কলে কথা বলছি, মেয়েটা জিজ্ঞেস করছি আম্মু ওরা তোমাকে মারে কিনা। মেয়েটা বলছে আমার তো অনেক মারে, আম্মু আমার নিয়ে যা। তা আমি মনে মনে চিন্তা করছি এই মাসে নিয়ে যাবো, এই মাসে তো ওরা মেরেই ফেলছে আমার মেয়েরা। স্বজনদের অভিযোগ, মিমকে পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে। সারা শরীরে মায়ের ক্ষত, এত কামড়, দর্শন বেড়াতে আমার বোনরে করছে। দর্শন কইরা আমার বোনরে মেরে ফেলছে। রেপ করা হয়েছে, রেপ করা পরে মারা হয়েছে। মেয়েরা পরে ওনারাই মেডিকেল নিয়ে গেছে, মেডিকেল নিয়ে পলাইছে, পলায় এসে নিজেরাই জিটি করছে। পুলিশ জানায় ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সাথে ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। তারা তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন জায়গায় অনুসন্ধান করে আসামি গ্রেপ্তার করি এবং আসামি আমাদের হেফাজতে আছে। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। মিমের এই নির্মম হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করে অপরাধীদের কঠোর শাস্তির দাবি ভুক্তভোগী পরিবারের। অঙ্কন চৌধুরী, RTV, ঢাকা। কলকাতা নিউ মার্কেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ
দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে 5 জনের মরদেহ বেনাপোল সীমান্ত দিয়ে এবং 1 জনের মরদেহ সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হবে। শুক্রবার এই তথ্য জানিয়েছেন কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খালেদ। তিনি বলেন, প্রয়োজনীয় কাগজপত্র ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহগুলো দ্রুত দেশে পাঠানোর কাজ চলছে। বেনাপোল সীমান্ত দিয়ে কুষ্টিয়ার দেবাশিস দত্ত, আফসানা শিমিন, স্বর্ণশীষ দত্ত ও মোহাম্মদ আকরাম আলী এবং সাভারের আহমেদ বাবুর মরদেহ পাঠানো হবে। অন্যদিকে ভোমরা সীমান্ত দিয়ে দেশে ফেরানো হবে সাতক্ষীরার SM আলিমুজ্জামানের মরদেহ। তবে নিহত রেবতী সরকারের মরদেহ বাংলাদেশে না নিয়ে পরিবারের পক্ষ থেকে কলকাতাতেই তার শেষকৃত্যের ইচ্ছা জানানো হয়েছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিস যাওয়ার পথে দিগ্ভ্রান্ত হয়ে মিশরের মার্সা মাত্রুহ উপকূলে পৌঁছানো 29 বাংলাদেশের পরিচয় মিলেছে। তাদের মধ্যে সুস্থ হয়ে পুলিশি হেফাজতে আছেন 27 জন, আর বাকি 2 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নষ্ট নৌকায় 10 দিন সাগরে ভাসমান অবস্থায় থাকার পর গত বৃহস্পতিবার এই বাংলাদেশিদের উদ্ধার করা হয়। জীবিতরা জানান, সাগরে আরও 9 বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এবং ওই একই দিনে উপকূল থেকে আরেক বাংলাদেশের মরদেহ উদ্ধার করা হয়েছে। মিশরের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সুস্থদের দেশে ফেরত পাঠাতে এবং মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরে প্রয়োজনীয় আইনি কাজ চলছে। এবারে খেলার খবর, ক্রিকেট। অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে 9 উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর এবার বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। 2 ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে কাল ভোর 6টায় ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় মুখোমুখি হবে বাংলাদেশ অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে দারুণ জয়ের পর আত্মবিশ্বাসে উজ্জীবিত টাইগাররা। অন্যদিকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার সামনে। বিস্তারিত মৌসাদ দিনুরির রিপোর্টে। ডারউইনের মারারা স্টেডিয়ামের তুলনায় ম্যাকের কন্ডিশন বেশ ভিন্ন। ভৌগোলিক অবস্থানের কারণে এখানকার উইকেট তুলনামূলক পেস ও বাউন্স সহায়ক। অস্ট্রেলিয়ার দীর্ঘদেহী পেসারদের জন্য তাই থাকবে বাড়তি সুবিধা। বাতাসের কারণে বোলাররা তো একটু হেল্প পাবেই, সুইংটা হয়তো একটু বাড়তি পেতে পারে। বাতাসটা যদি ইউজ করতে পারে বোলাররা, অবশ্যই বোলারদের জন্য একটা বাড়তি সুবিধা থাকবে। এই মাঠে এখন পর্যন্ত 5টি প্রথম শ্রেণীর ম্যাচ হয়েছে। এর মধ্যে 4টিতেই জয় পেয়েছে পরে ব্যাট করা দল। তাই টস জিতলে আগে বোলিং করার সিদ্ধান্তই হতে পারে দুই দলের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সকালবেলা আসলে ওয়েদারটা কীরকম থাকে, তো সকালে ওই উইকেটটা দেখেই তখন টসের ডিসিশনটা আমি সবসময় নেই। সো কালকে সকালে উইকেটটা দেখে ডিসিশনটা নিব। ম্যাকে দারুণ রেকর্ড থাকা ম্যাট রেনশো ফিরছেন জ্যাক ওয়েদারল্ডের জায়গায়, তাই নিশ্চিত। এই মাঠে 3 ম্যাচে 3 সেঞ্চুরি করেছেন তিনি। অন্যদিকে প্রথম টেস্টে দুর্দান্ত জয় পাওয়া বাংলাদেশের একাদশে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে এবাদত হোসেনের জায়গায় ফিরতে পারেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। প্রথম টেস্টে প্রতি সেশনে অস্ট্রেলিয়াকে ছাপিয়ে যাওয়া বাংলাদেশ এবার সিরিজ জয়ের স্বপ্ন দেখছে। তবে ম্যাকের ভিন্ন কন্ডিশনে লড়াইটা হতে পারে আরও কঠিন। আমার মনে হয় যদি প্রসেসটা ঠিকমতো ফলো করি, আমরা প্রত্যেকটা সেশন বাই সেশন ভালো ক্রিকেট খেলতে পারি, রেজাল্ট উইল কাম অটোমেটিকলি। বাট আগে রেজাল্ট নিয়ে চিন্তা না করে আমার মনে হয় এটা অনেক চ্যালেঞ্জ, অনেক কঠিন হবে আমাদের জন্য। মুমসাদ দিনুরি, RTV। RTVর সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।